তো উনি এই মানুষ আজকে হাইকোর্টের বারান্দায় সমস্ত দিন আজকে এটাই আলোচনা হয়েছে, ওনার সাথে ওনার একটা ইয়েস ম্যান সৃষ্টি করার জন্য এই ওনার সাথে চিটাগং স্টক এক্সচেঞ্জে একসাথে কাজ করেছে, সেই খাতিরে এইখানে তাকে আনা হয়ে থাকতে পারে। এমন কি এইখানে লেনদেনও হতে পারে, এটা আলোচনা হয়েছে, লেনদেন হতে পারে। তাহলে এই প্রশ্ন আসছে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি অর্থমন্ত্রী হিসেবে কতখানি ফিটেস্ট, উনি অর্থমন্ত্রী হিসেবে কতখানি যোগ্য, এই কোশ্চেনও কিন্তু আজকে আসছে। তো আমি সেই জন্য মনে করি সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, অত্যন্ত স্ট্রং ম্যান্ডেট নিয়ে আসছে, তাদের এত ভয়ের তো কিছু নাই। আপনারা বরং আওয়ামী লীগ যে কালচার সৃষ্টি করেছিল পিক অ্যান্ড চুজ, সেইটা বাদ দিয়ে সাংবিধানিক পদ এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ডিবেটের মাধ্যমে সঠিক লোককে পদায়ন করবেন। আপনি প্রয়োজন বোধে সার্চ কমিটি করবেন, 10 জনের শর্টলিস্ট হবে, সেখানে পাবলিক হিয়ারিং হবে, যেটা পৃথিবীর সব দেশে হয়। পাবলিক হিয়ারিং এর মাধ্যমে একটা জনমত সৃষ্টি হবে এবং সেইখানে আপনি সঠিক লক্ষ্যে পাবেন যে কাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো যায় বা এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাকে হেড করা যায়। আপনি পিক অ্যান্ড চুজ করলেন কেন, সেইখানে হলো রহস্য। এইটা তারেক সাহেবের যে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে ব্রতী, যে জিরো টলারেন্স দুর্নীতিতে, সেইটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। আমি মনে করি এখনই তারেক সাহেবের উচিত হবে এইখানে ইন্টারভেন করা এবং তার যত ভালো মানুষ থাকুক, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা ভর্তি থাকুক। ওনার এই টিম যদি পুনর্গঠন উনি না করে, এই খুনের মামলার আসামি, এই চুরির অপরাধে বিমান বাহিনীর চাকরি গেছে সে বিমান প্রতিমন্ত্রী, আবার এই ধরনের অর্থমন্ত্রী, এইটা এজ এ হোল তারেক সাহেব বিপদে পড়বে, দল হিসেবে বিএনপি বিপদে পড়বে বলে আমি মনে করি। এখনই ওনার ইন্টারভেন করা উচিত। আর অন্তত না হলে ওনার এইটা বলতে হবে যে উনি বাংলাদেশের জন্য কেন ফিটেস্ট ক্যান্ডিডেট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের জন্য, সেইটা জনগণের সামনে প্রকাশ করতে হবে। কোন বিবেচনায় ওনাকে গভর্নর বানানো হলো সেইটা জানার অধিকার এদেশের মানুষের রয়েছে। ধন্যবাদ। জি, এখানে এস আলমের কোন যোগসাজশ আছে কিনা, অনেকে আজকে আলোচনা সমালোচনার মধ্যে এস আলমের নামও এসেছে এবং চিফ প্রসিকিউটরকে যে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে তো বিরাট অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে, মানে অন্য একজন প্রসিকিউটর ওনার বিরুদ্ধে যেটা উঠিয়েছেন। তো সেটা না, আমরা চাই যে যে প্রসিকিউটর বা এটা অভিযোগ করেছে, আমরা চাই তার অভিযোগগুলো জানতে চাই, কি অভিযোগ আছে। আমি বিশ্বাস করতে চাই তাজুল ও তামিম দুইজনকে আমি চিনি, তারা কোনো দুর্নীতি করছে আমি এখনো বিশ্বাস করতে চাই না। তারপরও যেহেতু আর একজন সেম টিমের প্রসিকিউটর অভিযোগ করছে, আমি চাচ্ছি ওই প্রসিকিউটর ইমিডিয়েটলি জনগণের সামনে প্রকাশ করুক, জনগণের সামনে ডিসক্লোজ করুক তার কাছে কি তথ্য রয়েছে। আদারওয়াইজ আমরা ভেবে নেব ওনার বিরুদ্ধে তাজুল চিঠি লিখেছিল তাকে সরাবার জন্য, তার পরিবার তার বিরুদ্ধে আবেদন করেছিল এবং আরো অনেক ইস্যু আছে, উনি গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে যেটা তাজুল সাহেব চিঠি দিয়ে আইন মন্ত্রণালয় জানিয়েছে। আমরা মনে করব যে ওই কারণে সে জেদি হয়ে তিনি রিভেন্স নেওয়ার জন্য এই কথাগুলো মার্কেট আনছে। একজন দায়িত্ববান জায়গায় থেকে এইটা যদি সত্য না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এই আজকে যে ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল, এই অপরাধ ট্রাইব্যুনালকে কোশ্চেনেবল করতে চায় কে? এইটাকে বিশ্বাসযোগ্যতাহীন করতে কে চায়? এটা করতে চায় আওয়ামী লীগ। কারণ এখন বিচার হচ্ছে কার? আওয়ামী লীগের নেতাদের। আর বিচার হচ্ছে কার? কিছু সেনাবাহিনী অফিসার। আর এইটাকে কন্ট্রোভার্সিয়াল করতে কে চায়? ইন্ডিয়া। কারণ এটা দেখাতে চায় যে এই বিচারগুলো সঠিকভাবে হয়নি। ইয়েস, বিচার নিয়ে কোশ্চেন থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের সময় যে বিচার হয়েছে তার চেয়ে কোয়ালিটি বেটার হয়েছে বলে আমি মনে করি। কারণ ওই ট্রাইব্যুনালে 3টে মামলা আমি নিজে ডিফেন্স লয়ার ছিলাম, ফারুক ভাই জানে, আমরা এখানে কাজ করেছি। সো তার চেয়ে যেহেতু এইটা ওপেন মিডিয়াতে ট্রায়াল লাইভ স্ট্রিমিং করা হয়েছে, সো আগের চেয়ে কিছুটা স্বচ্ছতা, কিছুটা ট্রান্সপারেন্সি এখানে এসছে। তো সেইটা আমরা দেখতে চাই যে অভিযোগ করেছে ইমিডিয়েটলি সে জনগণের সামনে ডিসক্লোজ করবে এবং দুদকের কাছে চিঠি লিখবে অথবা আইনমন্ত্রী লিখবে, তার অভিযোগগুলো কি, তার তথ্যগুলো কি, সেটা আমরা জানতে চাই, যেহেতু ইতিমধ্যে এটা পাবলিক হয়েছে। আর এস আলমের কথা যেটা আপনি বললেন, এটার কানেকশন আছে বলে আমি মনে করি। এস আলম এখন যেখানে যেখানে পয়সা ইনভলভ করার কথা সেখানে ওনার তার আছে এবং এস আলমের এইখানে
তার এসালামের খেলা, এসালামের কঠিন খেলা এর ভিতরে আছে বলে আমার মনে হচ্ছে। কারণ আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেব তার গাড়ি ব্যবহার করছিল, এসালামের ব্যবসা নিয়ন্ত্রণ করে এখন এই সালাউদ্দিন সাহেবের ছেলে, সেখান থেকে সরে গেছে কিনা আমরা জানি না। তো এসালামের খেলা এখানে সে খেলার আম খেলে যাচ্ছে। এই খেলার অংশ এটা হতে পারে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এখানে নিয়োগের ক্ষেত্রে এটা উড়িয়ে দেওয়া যাবে না। এইটা আমি মনে করি তারেক সাহেবের খতিয়ে দেওয়া উচিত। তাহলে দায় দায়িত্ব ইভেনচুয়ালি অ্যাজ এ corporate responsibility, the ministers, they hold individual and corporate and collective responsibility. কালেকটিভ রেসপন্সিবিলিটির সর্বোচ্চ জায়গাটা হলো প্রধানমন্ত্রী তার নিজের। তিনি তার টিম যদি কেউ ভুল করে সেটা যদি সে কারেকশন না করে, তাহলে সেই দায় দায়িত্ব তার ঘাড়ে চলে আসবে।